বিসমিল্লাহির রহমানির রহিম। রাসেল টিউটোরিয়াল হবে সবাইকে স্বাগত। আজকে আমরা করব স্ট্রাকচারাল মেকানিক্স এর চ্যাপ্টার 1 এর পার্ট 3। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের সর্বশেষ পার্ট এবং এই পার্টটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পার্ট, কারণ এখানে আমরা যৌগিক দণ্ডের বিশ্লেষণ করব। যৌগিক দণ্ডের বিশ্লেষণটা আসলে কি? আমরা যখন কোনো স্ট্রাকচার নির্মাণ করি অবশ্যই সেখানে কলাম থাকে এবং কলামে আমরা বিভিন্ন ধরনের রিইনফোর্সমেন্ট ব্যবহার করি এবং কংক্রিট ব্যবহার করি। যখন এই কলামের উপর লোড দেওয়া হয় তখন এই লোডটা কিন্তু কংক্রিটও বহন করে এবং রিইনফোর্সমেন্ট হিসাবে আমরা যে রড ব্যবহার করে থাকি সেই রডও কিন্তু বহন করে। তাহলে আমরা কলামের উপর লোড দিলে কংক্রিট কতটা লোড বহন করে এবং রিইনফোর্সমেন্ট হিসেবে যে রড ব্যবহার করি সেই রড কি পরিমাণ লোড বহন করে সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। যৌগিক দণ্ডটা কি? যৌগিক দণ্ড হচ্ছে একের অধিক বস্তু মিলে যে দণ্ড তৈরি হয় সেটি হচ্ছে যৌগিক দণ্ড। মনে করি এটি একটি দণ্ড। এই দণ্ডটি স্টিল এবং তামা দিয়ে তৈরি। ধরি এই স্টিল দিয়ে যে অংশটি তৈরি সেই অংশের ক্ষেত্রফল হচ্ছে a, সেই অঙ্কের স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে E, সেই অংশের পীড়ন হচ্ছে SS এবং তামা দিয়ে যে অংশটি তৈরি সেই অংশের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরি হচ্ছে AC, এই অংশের স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে EC, এই অংশের পীড়ন হচ্ছে SC। এখানে আমরা C কেন দিলাম? তামার ইংরেজি শব্দ হচ্ছে কপার এবং স্টিল এর ইংরেজি হচ্ছে স্টিল, তাই এর প্রথম অক্ষর S, স্টিলের প্রথম অক্ষর S আমরা এখানে ব্যবহার করেছি এবং তামার ইংরেজি যেহেতু কপার এখানে সেই সিটা এখানে ব্যবহার করেছি, আর কিছুই নয়। তাহলে আমরা ধরে নিলাম যে স্টিল এবং তামা দ্বারা তৈরি একটি দণ্ড, সেই দণ্ডটি হচ্ছে যৌগিক দণ্ড। এই স্টিল যে অংশটি ব্যবহার করা হয়েছে সেই অংশের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল AS, সেই অংশের স্থিতিস্থাপক গুণাঙ্ক ES, সেই অংশের পীড়ন হচ্ছে SS এবং তামার এই অংশের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল AC, স্থিতিস্থাপক গুণাঙ্ক EC এবং পীড়ন হচ্ছে ES। আমরা জানি পীড়ন সমান বল ভাগ ক্ষেত্রফল। তাহলে বল সমান কি হবে? পীড়ন গুণন ক্ষেত্রফল। তাহলে বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? P, পীড়ন হচ্ছে S ইনটু ক্ষেত্রফল হচ্ছে A। তাহলে তামার ক্ষেত্রে লিখতে পারি তামার ক্ষেত্রে এখানে যদি আমরা P লোড দেই, এর উপরে যদি P লোড দেই তাহলে লোডের পরিমাণটা সেম থাকবে। যেহেতু তামার এবং স্টিলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক পীড়ন আলাদা, সেক্ষেত্রে তামার ক্ষেত্রে লোড P ইকুয়াল SC ইন্টু AC এবং স্টিলের ক্ষেত্রে P equal SS into AS। এটি হচ্ছে তামার উপরে প্রযুক্ত লোড এবং এটি হচ্ছে স্টিলের উপর প্রযুক্ত লোড। যদি আমরা তামার উপরে প্রযুক্ত লোড এবং স্টিলের উপরে প্রযুক্ত লোড যোগ করি তাহলেই তো এই পুরো যৌগিক দণ্ডের উপর আবর্তিত লোডটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি মোট লোড
মোট লোড W ইকুয়াল তামার উপরের লোড যোগ স্টিলের উপরের লোড। তাহলে তামার উপরের লোড হচ্ছে AC ইন্টু AC প্লাস স্টিলের উপরের লোড হচ্ছে SS ইন্টু AS। আমরা যদি লক্ষ্য করি, আমরা যে তামা এবং স্টিলটা নিয়েছি এর উপর যদি লোড দেওয়া হয়, এটি অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ সংকুচিত হয়ে যাবে, অবশ্যই এটি দেবে যাওয়ার প্রবণতা তৈরি হবে এবং অবশ্যই কিছু না কিছু একটা অংশ দেবে যাবে। তার মানে এখানে এই যে যৌগিক দণ্ডটি ব্যবহার করেছি আমরা, সেটা অবশ্যই বিকৃতি ঘটবে। এই বিকৃতির পরিমাণ অবশ্যই এই বিকৃতির পরিমাণের সমান হবে, কারণ লোডটা একদমই প্রস্থচ্ছেদ বরাবর দেওয়া হয়েছে। এই প্রস্থচ্ছেদ বরাবর যদি লোড দেওয়া হয়, তাহলে এই স্টিল যতটুকু দেবে যাবে এই তামাও ঠিক ততটুকুই দেবে যাবে। তাহলে স্টিল এবং তামা একই রকম দেবে গেলে উভয় বিকৃতি সমান হবে। তাহলে আমরা লিখতে পারি তামার বিকৃতি সমান স্টিলের বিকৃতি। আমরা জানি স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান পীড়ন ভাগ বিকৃতি। তাহলে বিকৃতি সমান কি হবে? পীড়ন S ডিভাইডেড বাই স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে তামার বিকৃতি আমরা কি লিখব? SC ডিভাইডেড বাই EC, কারণ তামার হচ্ছে কপার, তাই আমরা S এর এখানে এবং E এর এখানে C দিলাম। এবং স্টিলের বিকৃতি একই ভাবে হবে হচ্ছে SS ডিভাইডেড বাই ES, SS ডিভাইডেড বাই ES। এখানে যেহেতু স্টিল তাই আমরা S দিলাম। তাহলে আমরা এখান থেকে SC লিখতে পারি SS ডিভাইডেড বাই ES ইন্টু EC, এবং এখান থেকে আমরা SS এর মান নির্ণয় করতে পারি। তাহলে SS ইকুয়াল SC ডিভাইডেড বাই EC ইন্টু ES। তাহলে আমরা এই SC এবং SS এর মানটা পেয়ে গেলাম। এখন এই SC এবং SS এর মানটা আমরা এই মোট লোড যে পেয়েছি এখানে বসিয়ে দেব। এখানে বসিয়ে দিলে আমরা এই অংশের পীড়ন অর্থাৎ স্টিলের অংশের পীড়ন এবং তামার অংশের পীড়ন আলাদা আলাদাভাবে নির্ণয় করতে পারবো। তাহলে আমরা SC এর মান বসিয়ে দেই। এটাকে আমরা একটা সমীকরণ ধরতে পারি, সমীকরণ 1। এই সমীকরণ 1-এ আমরা SC এর মান বসাই। তাহলে W ইকুয়াল SC এর মান হচ্ছে এইটা। তাহলে আমরা SC এর জায়গায় এই মানটা বসিয়ে দেব। তাহলে মান বসাবো হচ্ছে SS ডিভাইডেড বাই ES ইন্টু EC ইন্টু AC প্লাস SS ইন্টু AS। তাহলে আমরা এই EC-টা উপরের সাথে গুণ করে দিতে পারি। তাহলে SS EC ডিভাইডেড বাই ES ইন্টু AC প্লাস SS ইন্টু AS। আমরা এখান থেকে SS এবং এখান থেকে SS কমন নিতে পারি। তাহলে আমরা SS কমন নিলাম। তাহলে এখানে কি থাকে? উপরে EC ডিভাইডেড বাই ES ইন্টু AC প্লাস AS। তাহলে এখন আমরা লসাগু যদি করি এখানে, তাহলে কি পাবো আমরা? নিচে ES,
তাহলে ইসি এসি প্লাস এখানে নিচে 1 আছে, সেই 1 এর সাথে যদি আমরা এই ইএস লসাগু করি তাহলে আমরা পাবো হচ্ছে ইএস এর সাথে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে এএস ইএস। এখান থেকে আমরা এএস এর মান কিন্তু নির্ণয় করতে পারি, এখানে সবগুলো ডাব্লিউ হবে। তাহলে এসএস সমান আমরা কি লিখতে পারি, এসএস সমান এই ইএসটা নিচে আছে আমরা পাশে দিয়ে পার করে দিলে এর উপরে গেলে গুণ হবে, তাহলে ডব্লিউ গুণন ইএস ডিভাইডেড বাই এটা উপরে আছে এটা নিচে যাবে, তাহলে ইসি এসি প্লাস এএস ইএস। একইভাবে যখন আমরা এই এসএস এর মান আবার এখানে বসিয়ে দেব তখন আমরা আরেকটা সূত্র পাবো, সেই সূত্রটি হচ্ছে এস সি ইকুয়াল ডব্লিউ গুণন ইসি ডিভাইডেড বাই ইসি এসি প্লাস এএস ইএস। এই দুটো সূত্রের মাধ্যমেই সাধারণত যৌগিক দণ্ডের পীড়ন নির্ণয় করা হয়। যদি যৌগিক দণ্ডে একের অধিক ধাতু বা অধাতু বা অন্য কোনো বস্তু ব্যবহার করা হয় তাহলে সেই বস্তুগুলোর পীড়ন আমরা আলাদা আলাদাভাবে যেভাবে নির্ণয় করব সেই সূত্র দুটো হচ্ছে এই দুইটি সূত্রের মাধ্যমে এই যৌগিক দণ্ডের পীড়নগুলো আলাদা আলাদাভাবে নির্ণয় করা হয়। এই সূত্রের মাধ্যমে এখন আমরা একটা ম্যাথ করার চেষ্টা করব। আমরা বই থেকে হুবহু একটা ম্যাথ তুলে নেব এবং সেটি সমাধান করব। আমরা বই থেকে একটি গাণিতিক সমস্যা তুলে নিয়েছি। সে গাণিতিক সমস্যাটি হচ্ছে 25x25 সেন্টিমিটার আকারের একটি কংক্রিট কলামের ভিতর 2.54 সেন্টিমিটার ব্যাসের 4টি স্টিল রড আছে। কলামের উপর পি লোড প্রয়োগ করলে কংক্রিটে 68 কেজি পার সেন্টিমিটার স্কয়ার পীড়ন উৎপন্ন হয়। পি লোডের পরিমাণ এবং স্টিল রডের উৎপন্ন পীড়ন কত? এবং এখানে স্টিল রডের স্থিতিস্থাপক গুণাঙ্ক দেওয়া আছে এবং কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক দেওয়া আছে। এখানে এস দেওয়া আছে মানে এটি স্টিল রডের এবং এখানে সি দেওয়া আছে মানে এটি কংক্রিটের। আমরা একটু অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে বলা আছে 25x25 সেন্টিমিটার আকার একটি কংক্রিট কলামের, তার মানে কলামের আকার কত? 25x25, তার দৈর্ঘ্য 25, প্রস্থ 25। এর ভিতর 2.54 সেন্টিমিটার ব্যাসের 4টি স্টিল রড আছে, তার মানে এর ভিতরে 4টি স্টিল রড আছে। এর প্রত্যেকটির ব্যাস কত? 2.54 সেন্টিমিটার। 2.54 সেন্টিমিটার। এর উপর যদি পি পরিমাণ লোড দেওয়া হয় তাহলে কংক্রিটে এত কেজি পার সেন্টিমিটার স্কয়ার পীড়ন উৎপন্ন হয়। তাহলে এখান থেকে আমরা কিন্তু কংক্রিটের ক্ষেত্রফল এবং স্টিল রডের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারছি। তাহলে কলামের মোট ক্ষেত্রফল কত হবে? কলামের মোট ক্ষেত্রফল A ইকুয়াল 25x25 ইকুয়াল 625। কয়টি স্টিল রড দেওয়া আছে? 4টি স্টিল রড দেওয়া আছে এবং স্টিল রডের ব্যাস কত দেওয়া আছে? একটিতে 2.54 সেন্টিমিটার। তাহলে স্টিল রডগুলো যেহেতু বৃত্তাকার তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান স্টিল রডের ক্ষেত্রফল। তাহলে স্টিল রডের ক্ষেত্রফল AS ইকুয়াল π/4 d স্কয়ার। কয়টি স্টিল রড দেওয়া আছে? 4টি। তাহলে এখানে আমরা 4 দ্বারা গুণ করব। তাহলে এই 4 4 কাটা গেল, পাই ডি এর মান হচ্ছে 2.54 এর উপরে হোল স্কয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 20.26 সেন্টিমিটার স্কয়ার। পুরো কলামের ক্ষেত্রফল হচ্ছে 625 বর্গ সেন্টিমিটার
এবং স্টিল রডের ক্ষেত্রফল হচ্ছে 20.26 বর্গ সেন্টিমিটার। আমরা পুরো কলাম থেকে যদি স্টিল রডের ক্ষেত্রফল বাদ দিই তাহলে তো আমরা ভিতরের যে কংক্রিট আছে সেই কংক্রিটের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। তাহলে কংক্রিটের ক্ষেত্রফল এসি ইকুয়াল 625, মানে মোট কলামের ক্ষেত্রফল বিয়োগ স্টিল রডের ক্ষেত্রফল কত পেলাম? 20.26। তাহলে ক্যালকুলেশন করলে হবে 604.74 বর্গ সেন্টিমিটার। এবং কংক্রিটে এত কেজি পার সেন্টিমিটার পীড়ন উৎপন্ন হয়, তাহলে কংক্রিটের পীড়ন এস সি ইকুয়াল 68 কেজি পার বর্গ সেন্টিমিটার। এবং আমাদের ইএস এবং ইসির মান দেওয়া আছে। ইএস ইকুয়াল 2 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কয়ার এবং ইসি এর মান দেওয়া আছে 1.3 × 10⁵ কেজি পার সেন্টিমিটার স্কয়ার। আমাদের নির্ণয় করতে বলছে কি পি লোডের পরিমাণ, অর্থাৎ মোট লোডের পরিমাণ এবং স্টিল রডে উৎপন্ন পীড়ন। তাহলে পি ইকুয়াল হোয়াট এবং স্টিল রডে উৎপন্ন পীড়ন এস এস ইকুয়াল হোয়াট। আমরা একটু আগে একটা জিনিস দেখলাম, যদি কোনো যৌগিক দণ্ডের উপর পি পরিমাণ লোড দেওয়া হয় তাহলে উভয়ের বিকৃতি সমান। এবং আমরা একটি সূত্র দেখে আসলাম, যদি উভয় বিকৃতি সমান হয় আমরা এখানে লিখতে পারবো যেহেতু উভয়ের বিকৃতি সমান, তাই এখানে কংক্রিটের বিকৃতি সমান স্টিল রডের বিকৃতি। তাহলে আমরা বিকৃতির সূত্র কি জানি? বিকৃতি সমান পীড়ন ভাগ স্থিতিস্থাপক গুণাঙ্ক। বিকৃতি সমান কি জানি? পীড়ন ভাগ স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে কংক্রিটের বিকৃতি সমান স্টিল রডের বিকৃতি। তাহলে কংক্রিটের বিকৃতি সমান এসি ডিভাইডেড বাই ইসি ইকুয়াল স্টিল রডের বিকৃতি এস এস ডিভাইডেড বাই ইএস। আমাদের নির্ণয় করতে কি বলেছে? স্টিল রডের পীড়ন। তাহলে স্টিল রডের পীড়ন কত হবে? এস এস ইকুয়াল এসি ইনটু ইএস ডিভাইডেড বাই ইসি। আমরা এখন এখানে মান বসিয়ে দেব। এই অংশটা তোমাদের তোলার দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য আমি সূত্র দেখিয়ে তারপর তোমাদের এটা নিয়ে এসে দেখিয়ে দিলাম, এতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দেব। এখানে আমরা এসি এর মান দেওয়া আছে 68 ইনটু ইএস এর মান হচ্ছে 2 × 10⁶ ডিভাইডেড বাই ইসি এর মান দেওয়া আছে 1.3 × 10⁵। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 1046.15 কেজি পার বর্গ সেন্টিমিটার। এবং আমাদের কি বলেছে এখন? পি লোডের পরিমাণ, অর্থাৎ এর উপর যে মোট লোড দেওয়া হয়েছে, যে লোডের কারণে কংক্রিটে এত পীড়ন এবং স্টিল রডে এত পীড়ন উৎপন্ন হয়েছে, সেই লোডের পরিমাণ নির্ণয় করো। তাহলে পি লোডের পরিমাণ সমান আমরা কি লিখতে পারি? পি লোডের পরিমাণ সমান কংক্রিটের লোড যোগ স্টিল রডের লোড। তাহলে কংক্রিট প্লাস স্টিল রডের লোড। তাহলে কংক্রিটের লোড সমান কি হবে?
আমরা একটু আগেই দেখে আসলাম যে পীড়ন সমান বল ভাগ ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা বল নির্ণয় কি সূত্র পাই? তাহলে বল সমান পীড়ন গুণন ক্ষেত্রফল। তাহলে কংক্রিটের বল সমান কি হবে? বল যেটি সেটাই কিন্তু লোড। তাহলে কংক্রিটের বল কি হবে? কংক্রিটের পীড়ন গুণন কংক্রিটের ক্ষেত্রফল প্লাস একইভাবে স্টিল রডের লোড কি হবে? স্টিল রডের পীড়ন গুণন স্টিল রডের ক্ষেত্রফল। এখন এখানে আমরা মান বসিয়ে দেব। এসির মান দেওয়া আছে 68, এসির মান আমরা নির্ণয় করেছি 604.74 প্লাস আমরা এসএস এর মানটা এখান থেকে নির্ণয় করলাম 1046.15 এবং এএস এর মানটা এখান থেকে আমরা নির্ণয় করেছি 20.26। এখন এটা আমরা ক্যালকুলেশন করব। 62,317.32 কেজি। এটি হচ্ছে পি লোডের পরিমাণ, অর্থাৎ আমরা যে যৌগিক দণ্ডটা দেখলাম, অর্থাৎ কংক্রিট এবং স্টিল রডের সমন্বয়ে যে দণ্ডটি তৈরি হয়েছে তার উপর এই পরিমাণ লোড দিলে কংক্রিটে এত পীড়ন এবং স্টিল রডে এত পীড়ন উৎপন্ন হবে। এই রকম বেশ কিছু গাণিতিক সমস্যা আমাদের বইয়ে দেওয়া আছে। তোমরা যদি গাণিতিক সমস্যাগুলো করো তাহলে তোমাদের এই বিষয়টি আরো ভালোভাবে পরিষ্কার হবে বুঝতে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তবুও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এতে করে আমি তোমাদের বোঝার জন্য আরো ক্লাস আপলোড দেব। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো। খোদা হাফেজ।